আগামী গভর্নমেন্ট করবে। ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো, সেটা হইতো। সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এইরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারতেছেন না বাজার করতে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে? আসলে কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন? মানে যেই কারণে আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। যেমন ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ট্যাক্স স্টেশনটা ইসে করা, তারপর রেভিনিউটা আরো জেনারেট বেশি করা, গরিব ট্যাক্সে বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করি, কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না। মানে বাধা, আপনি একটা বাধা হলো, আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরেও একটা কিছু করতে গেলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রেস তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে, অথবা এটা। যেমন আমি এনবিআর সংস্কার করবো, দুইটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভিতরে নানা রকম কারাপশন আছে। যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না, আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার টেবিল করে। এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে, এই দুই ভাগ করে কি লাভ হবে। আমি দিন পড়লাম ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম ভাগ করেছে, তা আমরা ওদের দেয়ার অ্যাডভোকেটিং যেগুলো যেন না করি। তা আমিও যে নাথিং ডুইং, ওই যাই লেখকরা, কেউ সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, এবং যারা করাপশন করার ভেতরে ভেতরে এখনো করছে। এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি না থাকে তো হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে, আমরা তো সবকে বদলাতে পারি না। কিন্তু স্যার, আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা। মানে ইসবের একটা গল্প ছিল না, যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, জামাত, সমন্বয়ক, ছাত্র? হ্যাঁ, তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, সেটা বেশি বিস্তারিত না করবো। তারা বলছে ওখানে গেলে ভালো হয়, এই ব্যবসাটা এইবার, এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে কতটুকু জানি না। যার যার নিজের পরিচিত, আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলেছে এইটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা। তারপরে এগুলি স্যার শুনে, মানে এগুলি শুনতে হয়, মানে এগুলি আপনারা কি করেন? আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসিবল। আমাকে অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসতো, আসাটা ইম্পসিবল ছিল, আসতেই পারতো না, লোকাল লোটাস কাউন্সিল অফিসে আসতেন না, 4 বছর আসেনি। বাট এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতেন, আমি শুনি, আমি বলি আচ্ছা দেখবো, মাঝে মাঝে আমি বলি যে না এটা কমপ্লিট ঠিক হয়, মোটামুটি শুনি। কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে, গভর্নর একটা পলিসি নিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার একটা, নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হতো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে দিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। অতএব সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেকদিন, সে এতটা নুয়ান্স বুঝতে পারে না। এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয়, আমারটা একটু কম হয় কারণ আমি অলওয়েজ ফলো আপ করি, অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেস কমিটির মিটিং, আমি তো চেয়ারম্যান, ওটা কতগুলো প্রজেক্ট, আমি কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে, টেন্ডার ইসে করতে, বাধা ধরনের আছে যে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা রাখছে 2 মাস, টেন্ডার অ্যাপ্রাইজ করতে রাখছে 1 বছর, সেটা 30 দিনে করার কথা। তারপর এটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেস কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। তাই একটা আমি বললাম যে এটা কি, কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে, এটা তো আমরা দীর্ঘসূত্রিতা আগে। এখন আমি বলেছি এইগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট, আমি কোনো পারচেস কমিটিতে পাস করবো না। অতএব এগুলো তো চলছে এখনো একই।
স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে, বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে, তারপরে এই জিনিসগুলি চলতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে? মানে এটা আপনাদের কাছে একটা পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাথে এডুকেশন ছেড়েই দিলেন। আমি মাঝে মাঝে বলি যে কি আর এগুলো, মানে অনেক সময় মনে হয় কি কাজ করে যদি কিছু কোঅপারেশন পান এবং ফলটা যদি পান তো একটা মনে হয় আর একটু করি। তো মোটামুটি কিন্তু খারাপ না, একেবারে যে পজিটিভ না। যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে, বাজারে মোটা চালের দাম বেড়েছে, এখন বড় বড় না সরু চালে সরকারের চালের বাজারে সস্তে, কিন্তু চালের দাম কমেনি। আমি ফুড অ্যাডভাইজারকে বললাম স্যার একটা মিনিকেটের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইব দেন তো এটা তো খারাপ লাগে। উনি বলে স্যার আমি এখন আমার কাছে 9 লক্ষ টন রিজার্ভে আছে, আপনি টাকা দাও, আমি নিয়ে আসছি। তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম, কারণ মিনিকেটটা ওই 4-5 রকম চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইন রাইজার, এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে। আমি শুনে জানিতে বলি ভাই বাজেট আপনি 1000 টাকা নিয়ে যান, একটা দাম বাড়বে একটা দাম কমছে, আপনার 1000 টাকা করে টান পড়েছে কি বলে না, তবে তো বলে এটা তো খারাপ কি বলে, তখন চুপ করে থাকে। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি, কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কি হয়? না, এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এশিয়ার কাজ, এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে, কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে। আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা উইথ হি লুক ইনটু দ্যাট। এখন হয়তো এত নিটিগ্রিটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলি নিয়ে আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে সয়াবিনটা আপনারা কেন, সয়াবিন তো বাজারে যে ছিল দেশে যে আমি বসে হিসাবে সয়াবিন প্রচুর আছে, কি করেছে ওরা? আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি, ফিডার ভেসেল গুলোতে সয়াবিনটা রেখে, এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন। ওই নিজের স্টোরে পয়সা লাগবে রাখতে পারে, ওখানে রেখে দিতে। তখন যখন আমি বললাম তখন কোস্ট গার্ড গিয়ে ওদের রেড করেছে, তখন আসছে। অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগেরটা একটু বুঝতে পারিনি, ভাবছি চট্টগ্রাম পোর্টে জায়গা নেই, কন্টেনার গুলো আনতে আসতে পারবে না, দেখবে না ইচ্ছা করে ওখানে রেখে দিচ্ছে ওরা। অতএব এই যে তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা কৃষকদের যদি ঠিক না দেই, মানে ওদের ফেয়ার প্রাইস যদি না দেয়, তোর উৎপাদন করবে না, ওরা কষ্ট থাকবে। রাইট। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাইছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই। মানে আসলে ইলেকশনটা কবে হবে, সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পেছানোর কিছু নাই। তা অনেকে বলতেছেন যে না, ওই বিচার না করে, সেটা না করে, সেটা না করে বিচার করা যাইতে পারবে না। তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের। 6 মাস পর না নতুন 1 বছর পর সরকার আসতেছে, সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন? আচ্ছা, আমি বলি, এটা অনেকে জিজ্ঞেস করেছে, সেদিন অর্থনীতিবিদরা আসছিল পরশুদিন, রেহমান সমান সহ সমস্ত সিনিয়র অর্থনীতি, দেবপ্রিয় আসে নাই, কারণ যাক রেহমান সমান আসছে, অনেকে আসছে যারা, যাই হোক সেখানে একই প্রশ্ন। তখন আমরা প্রথমত আমি বলি আমরা বাজেটটাকে রিভাইজ করি। রিভাইজ বাজেটটা এই কয়েকদিন আগে আমরা মন্ত্রণালয়কে বলেছি, দেশের রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিঙ্কারিং করি নাই। একটা বিষয় এসে করেছি যে বিষয় রাষ্ট্রসভার না, এডিপিটা যেগুলো প্রজেক্ট গুলো আপনার একদম যাচ্ছে, দেখবে 10, 12, 15 বছর হয়েছে, প্রোগ্রেস 2%, 4%, 5%, সেগুলো আমরা বলছি এখন আর এগুলো আমরা রিভিজিট করবো, এগুলো করবো। সেটা প্ল্যানিং মিনিস্টার ডক্টর ওয়াহিদুল মাহমুদ আমি বসে আমরা একাধিকবার বসে ঠিক করেছি। অর্থাৎ এডিপি সাইডটাকে আমরা প্র্যাগমেটিক করছি রিভাইজ বাজেটে।
আর আমরা যেগুলো চলছে অনেক দূর চলে গেছে, ধরেন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার্সেড, ওটা আমরা বলবো না বন্ধ করে দাও, ওটা আমাদের প্রয়োজনও, তাই না? অর্থাৎ এইরকম কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত, মনুমেন্ট বিরাট বিরাট দেখবে লোকজন উপর থেকে তাকিয়ে থাকবে কিন্তু কাজ হবে না, সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি, এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না, কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, বিরাট বিরাট ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইসে করবেন, বাট লোকাল রিসোর্স ব্যবহার করবেন, অতএব এইগুলো করছে, অতএব রিভাইজ বাজেটটা এটা হলো। সামনের বাজেটটা চ্যালেঞ্জ যেটা আপনি বলেন, অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের কাছে। মেইনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন, একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা, তার মানে বোথ সাপ্লাই সাইড ডিমান্ড সাইড, মনিটারি পলিসি ডিমান্ড সাইড করছে, বাট দ্যাট ইজ নট এনাফ সাপ্লাই সাইডটা, এটা দেখতে পাচ্ছেন আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি এসেনশিয়াল প্রোডাক্টে, ইভেন বাইরের চা আছে আজকে 50,000 মন চাল, 20,000 মন মসুর ডাল আনার জন্য আমরা পারমিশন দিয়েছি, অর্থাৎ এইগুলোতে একটা চাপ পড়ছে আমাদের মধ্যে, অর্থাৎ এইটা আমাদের বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা ইস্যু হলো কর্মসংস্থান করা, কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে, বিগ ইন্ডাস্ট্রিতে আছে কিন্তু অন্য রয়েছে যারা বসে গেছে, যারা বিভিন্ন কারণে হয় নাই, যারা করাপশন না কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টারবেন্স হয়েছে, অনেক সময় দেখা গেছে 15 বছরে যারা রাজনৈতিক ছিল তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে গ্যাস, বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে, সেগুলো বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে। এইটা একটা থাকবে যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, এটা একটা বড়, সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি। আমার একটা মানে আপনার কথা শোনা তো আসলে অনেক বেশি ইনফরমেশনও ইয়াও জানা যায়, মানে বিষয়গুলি বোঝাও যায়, কিন্তু আমি একটা সরল বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে, এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল বিশাল আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত, অনেকে আবার মনে করতেছে না, আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা এটা প্রায় আমাকে প্রশ্ন করে, আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই, এটা আপনি জানেন, এটা তো ডেফিনেটলি আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হলো আমাদের যারা আছি আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখতে প্রত্যেকে কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওদের একটা নেক্সাস ছিল। সাধারণ মানুষ এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার আদার, অনেকে কিন্তু কোনো চান্সই পায়, কিন্তু এটাতে এটা নাই। অর্থাৎ একটা সুবিধা কি আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা ডেফিনেটলি আমরা করব। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, যেটা কিছু আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি আমরা করব, এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব, কিন্তু আমরা ছাপ রেখে যাব, ফুটপ্রিন্ট। এবং এটা কালকে ওদিন ইকোনমিস্টরা বলেছে তোমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাও, তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবং সেটা সিলেক্টিভ জিনিস দেখছি, বড় বড় এই যে ধরেন ব্যাংকিং আইন সংস্কার বা আরো বিরাট বিরাট সেইগুলো এগুলো করা অনেক সময়ের ব্যাপার, এগুলো অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা করতে পারে। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে সামনে না যায়, তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক রকম থাকবে। আমরা চেষ্টা করছি, আমি সেজন্য বলি, আমি অনেক তাদের পলিটিশিয়ানদের সামনেই বলছি, বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে, যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, সবটা হয়তো করতে পারবো না, কিছু কিছু ইমিডিয়েটলি যেমন এনবিআর সেপারেশন করব, তারপর বাংলাদেশ ব্যাংক রেজুলেশন একটা অ্যাক্ট হবে কয়েকদিন পরে, অ্যাসেট গুলি কিভাবে রেজুলেট পয়সা কি রাখবে, কোন ব্যাংক থাকবে না, এগুলো কিন্তু এর মধ্যে ডিসেম্বর মধ্যে আমরা শুরু করবো। এবং প্রফেসর ইউনূসও বলছে যেটা আমরা এটা করতে হবে, এগুলো বাকিগুলো আমরা করতে হয়তো একটু সময় লাগবে, সেগুলো